শুভ ওকে বিকেল। স্যার। আমরা আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 3 এর যে লেকচারটি দেখবো সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। সবাই সম্ভবত দেখতে পাচ্ছ এবং ওকে, তো আজকে যেটা সম্পর্কে আমরা একটু জানবো সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে। হোপফুলি স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে আমরা এর আগেও কিছু মোটামুটি ভাবে ধারণা নিয়েছিলাম বা জানি, যেহেতু ওয়ার্ড প্রসেসিং পড়ে এসেছি 1 2। তো স্ক্রিন প্রিন্টিং এর মূল যেটা কথা সেটা হচ্ছে যে প্রিন্ট করতে হবে। প্রিন্টটা হচ্ছে আমাদের কি লোকালাইজড অ্যাপ্লিকেশন অফ ডাইস এন্ড পিগমেন্ট। ডাইং এবং প্রিন্টিং এর বেসিক যে পার্থক্য বা বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে যে ডাইংটা হচ্ছে সমগ্র ফেব্রিকে, কিন্তু প্রিন্টিংটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ায় বা নির্দিষ্ট জায়গাতে। আমরা সাধারণত আমাদের স্পেসিফিক যে ডিজাইন, সেই ডিজাইন অনুসারে স্ক্রিন প্রিন্টিংটা করে থাকি। ওকে, তো স্ক্রিন প্রিন্টিং করার জন্য আমরা পাশে দুটো ছবি দেখতে পাচ্ছি, তোমরা সবাই হয়তো দেখতে পাচ্ছ। তো প্রথমত দেখো যে এখানে কি রয়েছে, একটা ব্লেড রয়েছে, তারপর ইঙ্ক অর্থাৎ যেটা দিয়ে প্রিন্ট করব, তারপর একটা স্ক্রিন রয়েছে, হ্যাঁ, আটা চাল্লির মতো, তারপর একটা টেমপ্লেট রয়েছে, তারপর পেপার রয়েছে, তারপর বেসমেন্ট রয়েছে। তো আলটিমেটলি কি, যে এটা দিয়ে যখন টানবো আমরা তখন কালারটা এই যে এটার স্ক্রিনের ভিতর দিয়ে এখানে যে জায়গাটা ফাঁকা আছে সেটার ভিতর দিয়ে শুধুমাত্র পেপারের গায়ে লাগবে। ঠিক আছে, তো এটা একটু পুরাতন। এখানে যদি আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা আসলে আধুনিক, যে অনেকগুলো বলা আছে। এ হচ্ছে ইঙ্ক অর পেস্ট, বি হচ্ছে স্কুইচ, এবং সি হচ্ছে ইমেজ যেটা আমরা প্রিন্ট করব, ডি হচ্ছে ফটো ইমালশন যেটা দিয়ে ব্লক করা আছে, এন্ড ই হচ্ছে স্ক্রিন, পুরোটাকে স্ক্রিন বলছি, এন্ড এফ হচ্ছে প্রিন্টেড ইমেজ। তো আমরা আজকে যেটা জানতে চলেছি সেটা হচ্ছে আমাদের যে টি শার্ট বা শার্ট বা বিভিন্ন প্রকার ফেব্রিকে আমরা যে প্রিন্ট করে থাকি, সেই প্রিন্টের একটা ক্লাসিফিকেশন হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। প্রিন্ট অনেক ভাবে করা যায়, যেমন ব্লক প্রিন্টিং, হ্যান্ড প্রিন্টিং, ব্লক প্রিন্টিং, তারপর আরো ভিন্ন রকম প্রিন্টিং রয়েছে, রোলার প্রিন্টিং। তো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে। তো চলো শুরু করা যাক। যে প্রথমত স্ক্রিন প্রিন্টিং বলতে আমরা কি বুঝি, যদি আমরা বলি যে স্ক্রিন প্রিন্টিং হচ্ছে যে একটা টেকনিক, সেটা আমরা জানি যে স্ক্রিন প্রিন্টিং এ টেকনিক। ওকে, কিসের জন্য? প্রিন্টিং এর জন্য। ওকে, হোয়ার বাই এ মেশ ইজ ইউজ টু ট্রান্সফার ইঙ্ক টু দা সাবস্ট্রেট। একটা মেশ ফেব্রিক, মেশ ফেব্রিকটা কিরকম? খুবই পাতলা ফেব্রিক। আমরা হয়তো ফ্যাক্টরিতে আমার সাথে ভিজিটে অনেকেই গিয়েছিলে, তোমরা দেখেছিলে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে মেশ ফেব্রিকটা অর্থাৎ একটা ফেব্রিক, পলিস্টার ওভেন ফেব্রিক। ওকে, নিট ফেব্রিকও হতে পারে, পলিস্টার ওভেন ফেব্রিক, হ্যাভলি টাইটেড ওয়ার্প এবং ওয়েবড। ওকে, তো এই ওয়ার্প এবং ওয়েব যত বেশি হবে এখানে, ওকে এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সহজভাবে যদি বলি, যে বাড়িতে, বাসা বাড়িতে আটা চালনি আছে না, আটা চালনি, আটা চালনি দিয়ে আমরা কি করি, যে যে মিহি দানাটা সেটা নিচে পড়ে যায়, আর যেটা হাল বড় মোটা দানা থাকে সেটা উপরে পড়ে যায়। তো আমরা যে স্ক্রিন বা তৈরি করার জন্য যে মেশ ফেব্রিকটা ইউজ করব, সেটা মনে করো এই ফেব্রিকটাই, আটা চালনির যে ফেব্রিকটা আছে সেটাই, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা আরো বেশি, অনেক বেশি ঘন, অর্থাৎ অনেক বেশি টাইট এবং অনেক বেশি ঘন। ওকে, তো এই ধরনের ফেব্রিক যেটার ভিতর দিয়ে শুধুমাত্র পিগমেন্ট পাস হতে পারবে বা ডাইস পাস হতে পারবে, কিন্তু অন্য কোনো কিছু পাস হতে পারবে না। ওকে, সো into the substrate except in areas made of impermeable ink to the blocking the stencil। তো আলটিমেট তখন আমরা কি করি, যে আমাদের যে ডিজাইনটা তৈরি করতে হবে আমরা সেই মেশ ফেব্রিকের পুরোটা ব্লক করে দেই, শুধুমাত্র যেইটুক জায়গাতে আমরা প্রিন্ট করব সেইটুক জায়গা বাদে। মনে করো এইটুক এমটা প্রিন্ট করব, বাকি জায়গাটা কি করব, আমি ব্লক করে দিব। ঠিক আছে, বাকি জায়গাটা আমি ব্লক করে দিব, তাহলে শুধুমাত্র এই জায়গাটা ফাঁকি থাকবে। মনে করো একটা আটা চালনির কি করছো তুমি, সরি, আটা চালনিতে গোলাকার হয়ে থাকে হ্যাঁ, এটা একটা আটা চালনি, সেটার তুমি কি করছো, মাঝখানটা শুধু ফাঁকা রাখছো, আর চারপাশের গুলা তুমি কাগজ অথবা আঠা অন্য কোনো কিছু দিয়ে ব্লক করে দিচ্ছ। তাহলে কি হবে, শুধু মাঝখান দিয়ে আটা বেরোবে, তাই না? তো স্কিনটাও আমাদের অনেকটাই ঠিক সেরকমই, যে যখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার, এখানে উডেন ফ্রেমে টান টান করে একবারে টাইট করে টেনশন দিয়ে লাগানো আছে। এখন এই যে এখানে গেমাল্টো যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে শুধুমাত্র পারফোরেটেড, অর্থাৎ বাকি যে সাদা জায়গাটা দেখছো সেটা ফটো ইমালশন কেমিক্যাল দিয়ে বা কেমিক্যাল দিয়ে ব্লক করে দেওয়া আছে। শুধুমাত্র যে জায়গাটা তোমরা গ্রিন দেখতে পাবে, ব্লু দেখতে পাচ্ছ, সেই জায়গাটা শুধুমাত্র ফাঁকা আছে। এখন আমি যদি এখানে স্ক্রিনটা টানি, পিগমেন্ট সহকারে স্ক্রিনটা টানলে সেটা কি হবে, এই যে ফাঁকা জায়গাটা আছে ব্লু কালারের, সেটার ভিতর দিয়ে শুধুমাত্র ডাইস অথবা কেমিক্যালটা পাস হবে, বাকি জায়গাগুলোতে কি কিন্তু পাস হবে না। তখন শুধুমাত্র স্পেসিফিক জায়গা যাওয়ার কারণে
শুধুমাত্র সেই জায়গাতে আমার ডিজাইনটা প্রডিউস হবে। সেজন্য বলা হচ্ছে যে স্ক্রিন প্রিন্টিং ইজ এ প্রিন্টিং টেকনিক whereby a mesh is used to transferring onto a substrate except in mesh in areas made impermeable by the block of stencil। তো স্টেনসিল কোনটাকে বলছে, মনে করো যে একটা পেপার বা একটা শক্ত কাগজ রয়েছে, এরকম শক্ত কাগজের কি হলো, তুমি মাঝখানে এরকম করে একটা এম কেটে নিলা। তো এম যখন কেটে নিলে তখন এই জায়গাটা কি ফাঁকা থাকলো, তো এটাকে স্টেনসিল বলে। যখন আমরা এই কাগজটার উপর দিয়ে পিগমেন্ট টানবো তাহলে এই ফাঁকা জায়গাটার ভিতর দিয়ে শুধুমাত্র চলে যাবে, যেটার জন্য প্রথমের দিকে একটু যেতে হবে। সো ট্রেডিশনালি দ্য প্রসেস ইজ কল্ড স্কিন প্রিন্টিং অর সিল্ক স্কিন প্রিন্টিং বিকজ সিল্ক ওয়াজ ইউজড দ্য প্রসেস প্রিওর ইনভেনশন অফ দ্য পলিস্টার মেশ। তো প্রথমের দিকে আমরা সাধারণত এই ফেব্রিকটা এখন যেটা ইউজ করি পলিস্টার মেশ, আগে সেটা ইউজ করতাম সিল্ক ফেব্রিক হিসেবে। তো স্টেনসিল বোঝানোর জন্য আমাকে একটু সামনের স্লাইডে যেতে হবে। স্টেনসিল বলতে যেটা বোঝাচ্ছে, আমরা এই যে আমাদের এই যে এটা দেখতে পাচ্ছি, টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, যদিও এখন টেমপ্লেট ইউজ করা হয় না, আগে টেমপ্লেট ইউজ করা হতো। স্টেনসিলটা বলতে বোঝাচ্ছে যে আমাদের জ্যামিতি বক্সে ইয়ে আছে না, যে জ্যামিতি বক্সে অনেকগুলো ইয়ে রয়েছে, যে এ বি সি ডি ই এফ জি লেখা যায়, সেরকম যে গ্যাপ গ্যাপ, অর্থাৎ এখানে কলম ঢুকিয়ে আমরা কি ড্র করি, তো সেটাকে আমরা সাধারণত স্টেনসিল বলি, অর্থাৎ যেটা আমাদের লোকালাইজ রাইটিং অথবা লোকালাইজ প্রিন্টিং এ হেল্প করে। তাহলে এরকম ডিজাইন অনুসারে এরকম ফাঁকা জায়গাটাকে স্টেনসিল বলে। তো আমরা কি করছি, আমাদের যে স্ক্রিনটা থাকছে সেখানেই যে ডিজাইন, সেই ডিজাইন অনুসারে স্টেনসিলটা তৈরি করছি। সো ইঙ্ক, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে স্কুইজ রিলেক্ট্রা বা স্কুইজ হোল্ডার যেটাকে বলবো, যেটা দিয়ে আমরা টানবো, স্টেনসিল প্যালেন্টিলা, অথবা অর্থাৎ যেটা দিয়ে স্টেনসিল আমরা, অর্থাৎ যেটা দিয়ে ডাইস পিগমেন্টটা পাস হবে, মেশ ফেব্রিকটা, ফ্রেম টাইট করে। এখন আসলে উডেন ফ্রেমের পরিবর্তে লোহার ফ্রেম দেওয়া হয়, কারণ উডের ফ্রেম অনেক সময় শীতে অথবা বর্ষাকালে ইয়ের কারণে চিকন ইয়ে হয়ে যায়, অর্থাৎ বেঁকে যায়। তো বেঁকে যাওয়ার কারণে আসলে টেনশনটা কম বেশি হয়ে যায়। এবং নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট। ওকে, তো অনেকেই তোমরা প্রিন্টিং সেকশনে কাজ করো, সো হোপফুলি অনেকেরই ধারণা আছে ক্লিয়ার। তো হিস্টোরি যদি আমরা একটু চোখ বুলাই তাহলে যেটা দেখা যাবে যে ফার্স্ট প্যারাবল এন্ড রিকগনাইজেবল ফ্রম চায়না ডিউরিং সং ডাইনেস্টি। তো সং ডাইনেস্টি বলতে যেটা বোঝাচ্ছে তাদের একটা নির্দিষ্ট সময়ের শাসনকাল, অর্থাৎ সেখানে বিভিন্ন প্রকার রাজ্য বা বিভিন্ন খন্ডাখণ্ড ক্ষুদ্রাতি অংশ ছিল তাদের। তো এরকম অনেকগুলো ডাইনেস্টি আছে ওদের। সো ইট ওয়াজ অ্যাবর্টেড বাই দ্য এশিয়ান লাইক জাপান এন্ড ফার্দার ক্রিয়েটিং দ্য মেথডস। তো স্ক্রিন প্রিন্টিং ওয়াজ লার্জলি ইন্ট্রোডিউসড ইন ওয়েস্টার্ন ইউরোপ ফ্রম এশিয়া ইন দ্য লেট 18th সেঞ্চুরি। আর্লি 1910 সালে আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, printers experiment and photo create chemical used and oil on antique light coated cross linking and hardening test potassium sodium or ammonium chromate or dichromate gelatinum compound সাধারণত ইউজ করা শুরু হয়। সো এরপরে রয় বেক, তারপরে এভাবে আস্তে আস্তে আমাদের স্কিন যেটা স্কিন প্রিন্টিং সেটা প্রতিষ্ঠিত হয়েছে। তো হিস্টোরির পেছনে যদি পেছনের গল্প আমরা বলি তাহলে যেটা হচ্ছে যে প্রথমের দিকে মানুষ কি ইউজ করতো, আমরা ওয়ার্ড প্রসেসিং ওয়ানে পড়েছি যে ব্লক ইউজ করতো। ঠিক আছে, যে এরকম কাঠের ব্লক, আমরা যেমন এখন মেলায় যাই, মেলায় গেলে আমাদের কাঠের তৈরি কিছু ইয়ে থাকে, ডিজাইন থাকে, সেটাতে কালার দিয়ে আমাদের সাধারণত হাতে দেওয়া হয়, সেটাকে সাধারণত ব্লক বলা হয়। অথবা আমাদের হাতের তালু দিয়েও যদি আমরা ছাপ দেই সেটাও কিন্তু ডিজাইন ফুটে উঠবে, সেটাকে আমরা বলতেছি ব্লক। এরপরে ব্লকটাকে আমরা এখনো দেখবো যে অনেক ফ্যাক্টরিতে ব্লক প্রিন্টিং চালু আছে, ব্লকটাকে একটা নির্দিষ্ট ডিজাইনের একটা নির্দিষ্ট এরিয়া। তো এখন এই ব্লকটাকে আরো ফাস্টার করার জন্য দেখবা যে সমস্ত ওয়ার্কাররা আছে তারা দুই তিনটা সেম টাইপস ব্লককে একখানে করে তারপর ফেব্রিকের উপর ছাপ মারতেছে। তো এটাকে আরো বেশি দ্রুতগতি করার জন্য পরবর্তীতে তখন আমাদের যে রোলার বেরোলো, অর্থাৎ রোলারের গায়ে তখন খাঁজটা থাকলো, যে খাঁজটা এই ব্লকের গায়ে থাকলো সেটা রোলারের গায়ে থাকলো। তো এভাবে হতে হতে তো এরপরে আমাদের আরো দ্রুততর এবং আরো আধুনিকায়ন হলো স্ক্রিন প্রিন্টিং এ। তো প্রথমের দিকে ফ্ল্যাট স্ক্রিন থাকলো, পরবর্তীতে ফ্ল্যাট স্ক্রিনটা আবার রোটারি স্ক্রিন প্রিন্টিং এ পরিণত হয়ে গেল। ওকে, তো চলো আমাদের প্রসিডিউর গুলি দেখা দরকার। সো প্রসেস ফ্লোচার্ট অফ স্ক্রিন প্রিন্টিং। ফার্স্ট অফ অল ডিজাইন সিলেকশন, অর্থাৎ আমরা যে ডিজাইনটা করতে চাইবো সেটা অবশ্যই আগে ডিজাইন সিলেকশন করতে হবে আমাদের, যে আমরা কি করতে চাই। প্রথমত যে একটা ফুল ফল পাখি অথবা কিসের। ওকে, স্ক্রিন প্রিপারেশন করতে হবে, প্রিন্ট পেজ প্রিপারেশন, প্রিট্রিটমেন্ট অফ দ্য ফেব্রিক যেমন স্কারিং, ব্লিচিং, প্রিন্টিং, ড্রাইং, স্টিমিং এন্ড আফটার ট্রিটমেন্ট। ড্রাইং এবং স্টিং এর ভিতরে পার্থক্য আছে। স্টিমিং কে অনেক সময়
কিউরিং বলা হয়ে থাকে, কিউরিং। ওকে, তো তাহলে কি প্রথমে আমাদের ডিজাইন সিলেকশন করতে হবে। ডিজাইন সিলেকশন হতে পারে যে একটা ফুল অথবা একটা পাখি, একটা ফুল হতে পারে। তো এই ফুল, তো ফুলের প্রথমে আমাদের দেখতে হবে ফুলের কতগুলো কালার, যতগুলো কালার হবে নাম্বার অফ স্কিন হবে ততগুলো। স্কিন প্রিপারেশন করতে হবে, প্রিন্ট পেজ প্রিপারেশন করতে হবে, ফেব্রিক প্রি ট্রিটমেন্ট করতে হবে। তো তারপর সবকিছু ঠিক হয়ে গেলে প্রিন্ট করতে হবে স্কিন দিয়ে, তারপর ড্রাই করতে হবে, শুকাতে হবে, স্টিমিং যেটা ফিক্সেশন করতে হবে, তারপরে আফটার ট্রিটমেন্ট করতে হবে। এই ছিল আমাদের নর্মাল প্রিন্টিং প্রসিডিউর। চলো আসলে আস্তে থেকে আমরা জানা শুরু করি। সো দ্য রিকোয়ারমেন্ট, আমাদের যেটা দরকার, এখানে একটা ইয়ে চালু হয়েছে, অর্থাৎ অ্যানিমেশন চালু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রিন্টিংটা ঠিক এভাবেই হয় যে আমরা দেখলাম কি, যে ইয়েটা পড়লো, ইঙ্কটা পড়লো, আমরা আবার চালু হচ্ছে দেখতে পাচ্ছি সবাই হয়তো। ইঙ্কটাকে প্রেস্ট করা হলো এবং সেটা স্টেন্সিলের ভিতর দিয়ে চলে গেল এবং ফেব্রিকের গায়ে প্রিন্ট হলো। ওকে, সো এখানে যেটা লাগছে, তো বর্তমানে এই টেমপ্লেট এবং স্ক্রিনটা একসাথেই করা হচ্ছে, সেজন্য আলাদা কোনো টেমপ্লেটের দরকার হচ্ছে না, একবারেই আমরা প্রিন্ট করতে পারছি। ওকে, তো চলো পরবর্তীতে দেখা যাক। So material to be printed is placed on the top of the base and the example paper is being used, অর্থাৎ যেটা প্রিন্ট করতে হবে সেটা টপ আপ করতে হবে। টেমপ্লেট মেড ফ্রম কার্ড উইথ রিকোয়ার্ড শেড কাট অফ ইট এন্ড প্লেসড অন দ্য টপ অফ দ্য পেপার। যে টেমপ্লেটের কথাটা বলছি আমরা, এখন কিন্তু টেমপ্লেট ইউজ করা হয় না, সরাসরি স্ক্রিন ইউজ করা হয়। স্ক্রিনের ভিতরেই ডিজাইন টেমপ্লেটটা তৈরি করা হয়। সো এই স্ক্রিন ইজ প্লেসড অন দ্য টপ অফ দ্য টেমপ্লেট এন্ড স্ক্রিন ইজ মেড অফ সিনথেটিক নাইলন ফেব্রিক and has a wood frame to hold in place. So ink is squeezed through the nylon fabric or polyester mesh সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। A blade is used to spread the ink out and push through the fabric and through the template on paper. So paper is taken out the screen printing equipment and printed can clearly be seen. যে অ্যানিমেশনটা আমরা এখানে দেখলাম সেই কথাগুলোই বলা হচ্ছে। ওকে, আবারও অ্যানিমেশনটা চালু হচ্ছে, অর্থাৎ প্রিন্ট পেজ দিয়ে যখন আমরা স্কুইচ করছি তখন কালারটা নিচে চলে যাচ্ছে। এখানে যে এক্সট্রা টেমপ্লেটটা এখন আর সেটার প্রয়োজন নেই। ওকে, তো এখন কথায় চলে আসি, তাহলে স্ক্রিন প্রিন্টিংটা আমরা বুঝলাম যে স্ক্রিনের মাধ্যমে প্রিন্ট করাটাকে স্ক্রিন প্রিন্টিং বলছি অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অনুসারে। তাহলে এখন আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে স্ক্রিন। স্ক্রিনটা কি জিনিস সেটা আরেকটু ভালো করে জানি। এখানে যদি আমরা লিটারেচার দেখি তাহলে কি দেখাচ্ছে, যে স্ক্রিন ইজ এ মেড অফ পিস অফ মেশ স্ট্রেচ ওভার দ্য ফ্রেম। কি বলা হচ্ছে, স্ক্রিন ইজ মেড অফ পিস অফ মেশ, একটা মেশ ফেব্রিক স্ট্রেস ওভার এ ফ্রেম, একটা ফ্রেমে কি থাকে, স্ট্রেস টানে টেনে বাঁধানো থাকে। The mesh could be the made of synthetic polymers such as nylon, and finer smaller aperture would be the utilized for design and the requires higher more delicate degree to detail. তো সাধারণত নাইলন অথবা পলিস্টার, সবচেয়ে বেশি বর্তমানে পলিস্টার ব্যবহৃত হয়ে থাকে। Okay, so for the mesh to be effective, the must mounted on the frame and it must be under tension. ঢিলঢাল হলে কিন্তু হবে না। Okay, the frame of the holes of the mesh could be the made of diverse materials such as wood, aluminium, depending on the sophistication machine or artisan. এটা sophisticated করতে পারো, যে কাঠের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, তবে কাঠের একটা সমস্যা যে বললাম, বেঁকে যায়। Okay, the tension of the mesh may be checked by using a tension meter. So common unit for the measurement of the tension mesh is Newton per centimeter. A stencil is made from by blocking the parts of the screen in negative image of the design to be printed. So that is paper open space are where the ink will appear the substrate. শুধুমাত্র যেটার ভিতর, যতটুকুর ভিতর দিয়ে কি যাবে, কালারটা যাবে, সেইটুকুই খালি থাকবে, বাকিগুলো সব ব্লক করা থাকবে। ওকে, তো এই ছিল স্ক্রিন প্রিন্টিং প্রিপারেশন। তাহলে কি, যে স্ক্রিন প্রিন্টিং ইজ এ টেকনিক দ্যাট ইউজ ওভেন মেশ টু সাপোর্ট দ্য ইন ব্লকিং স্টেন্সিল টু দ্য received desired image. So screen printing and old ages process involves creating screen and its stencil to apply the layers on screen printing surface. So different screen is needed to color use in design and combined etc. So আমরা একটু দেখি নিচের দিকে তাহলে কি বলছে স্ক্রিন প্রিন্টিং প্রসিডিউর বা প্রিন্ট পেস্ট সেপারেশন সম্পর্কে। হোপফুলি এই ইমেজটার সাথে তোমরা পরিচিত, এরকম একটা উডেন, যেটাকে আমরা স্ক্রিন বলছি। এখানে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ সেটা শুধু ফাঁকা আছে, বাকি জায়গাগুলো ব্লক করা আছে। তো এখন যখন আমরা এটার উপর দিয়ে কালার টানছি, শুধুমাত্র সাদা জায়গাটার ভিতর দিয়েই কালারটা বেরোচ্ছে, সেজন্য এটাকে আমরা স্ক্রিন বলছি। তো এখন স্ক্রিন প্রিপারেশন সম্পর্কে জানতে হবে। তাহলে এখন প্রিন্ট করতে গেলে স্ক্রিন প্রিপারেশন জানতে হবে। সো প্রসেস সিকোয়েন্স অফ স্ক্রিন প্রিপারেশন, প্রথমে কি করতে হবে, একটা ফ্রেম নিতে হবে। একটা ফ্রেমে যেটা করতে হবে, যে একটা ফ্রেম নিলাম, ফ্রেম নিয়ে সেখানে কি করছি, মেশ ফেব্রিক টাইট উইথ দ্য ফ্রেম, টাইট করে বাঁধলাম। এটার জন্য মেশিন পাওয়া যায়। সো অ্যাপ্লাইড কেমিক্যাল
কি কেমিক্যাল ইউজ করতে হবে? অটোসল অ্যান্ড পটাশিয়াম ডাইক্রোমেট। অটোসল এবং পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাপ্লাই করার পর মেশ এন্ড রাইট 8 মিনিট ইন এয়ার। অ্যাপ্লাই করার পর আমরা অ্যাপ্লাই করব তুলি দিয়ে বা যদি মেশিন হয় মেশিন দিয়ে। অ্যাপ্লাই করার পর মনে করো আটার একটা প্রলেপ দিলা, ওকে। দেওয়ার পর কি করছি? প্লেস দ্য ডিজাইন পেপার অন দ্য মেশ। আমরা কি করছি? ডিজাইন পেপার মেশের ভিতরে দিব। তো এখানে এখানে দিতে হবে না, গুগল ক্লাসরুমে ইয়ে দেওয়া আছে অ্যাটেন্ডেন্স শিট, সেখানে পেস্ট সেখানে সাবমিট করতে হবে, এইখানে নয়। ওকে, তো আমরা কি করছি? তারপর মনে করো কেমিক্যাল দিলাম, অটোসল এবং ডাইক্রোমেট দিলাম এবং তারপর নরমালি বাতাসে 8 মিনিট শুকাইলাম। তারপর এর পিছনে ডিজাইন পেপার, অর্থাৎ যেটা আমরা প্রিন্ট করতে চাই, মনে করো একটা পাখি প্রিন্ট করতে চাই, সেই পাখিটা আমরা প্রিন্ট করছি। আমি আবারও বলছি, এমডি ইব্রাহিম খলিল, আমি গুগল ক্লাসরুমে দিয়েছি, সেখানে সাবমিট করতে হবে, নট হেয়ার। ওকে, তাহলে আমরা কি করছি যে আমাদের যেটা ডিজাইন পেপার পেস্ট করতে হবে সেটা কি করছি? আমরা ডিজাইন পেপারটা প্রথমে প্রডিউস করছি, যে অর্থাৎ নেগেটিভটা তৈরি করতে হবে। মনে করো একটা কি প্রডিউস করব, যে একটা সূর্য বা এরকম একটা ডিজাইন আমি প্রডিউস করব। এখানে এরকম ডিজাইনটা নেগেটিভটা থাকবে, সেটা কি দিয়ে থাকবে? যে ইম্পারমিয়েবল ইঙ্ক দিয়ে থাকবে, সেটা সম্পর্কে আসছি আমি। সো লাইট পাসেস থ্রু দ্য ডিজাইন পেপার এন্ড মেশ ফেব্রিক ফর 3 or 4 মিনিট। তো এখন এটা যদি পিছনে লাগাই, তারপর যদি এটার ভিতর দিয়ে লাইট পাস করি, তাহলে কি হচ্ছে? এই যে ডিজাইনটা আমাদের তৈরি করা আছে, পেপারটা, সূর্যের ডিজাইনটা, সেটার যে রে গুলি সেগুলো কালো এবং ইম্পারমিয়েবল ইঙ্ক দিয়ে, মানে সেখান থেকে কি যে ইয়েটা প্রবেশ করতে পারছে না, অর্থাৎ আলো এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে যখন এটার একটা ধর্ম হচ্ছে যে অ্যাপ্লাই ফটোসল কেমিক্যাল, যেটা ড্রাই করলাম, সেটার একটা ধর্ম হচ্ছে যে এটার ভিতর দিয়ে যতক্ষণ না আলো যাচ্ছে সেটা কিন্তু কিউর হচ্ছে না বা শক্ত হচ্ছে না। ওকে, তো যখন এটা এর পিছনে প্লেসড করলাম, তাহলে সূর্যটা এর পিছনে প্লেসড হলো। প্লেসড হওয়ার পর আমরা যখন আলো দিলাম নিচ থেকে, এটা নিচ থেকে যখন আলো দিলাম, তখন আলোটা সবকিছু দিয়ে বেরোচ্ছে, কিন্তু যে জায়গাগুলোতে ডিজাইনটা তৈরি করা রয়েছে সূর্যের, সেই জায়গাগুলোতে কি কালো হওয়ার কারণে সেই জায়গাগুলো থেকে এটা কি বেরোতে পারছে না বা আলোটা আসতে পারছে না। তাহলে এই যেই যেই জায়গাগুলোতে লাগানো আছে সেই জায়গাগুলো কি কাঁচা থেকে যাবে, অর্থাৎ যে যে জায়গাগুলো দিয়ে কালো জায়গা আছে সেগুলো দিয়ে আলো পাস হবে না। তাহলে যদি আলো পাস না হয়, তাহলে এখানে অ্যাপ্লাই করা কেমিক্যালটা কি হবে? আহ, শুকনো হবে না, অর্থাৎ কিউর হবে না। ফলে এই জায়গাগুলো কাঁচা থেকে থাকবে। পরে যখন আমরা ওয়াটার স্প্রে করব, তখন এই যে সূর্যের কালো জায়গাগুলো, অর্থাৎ যে ডিজাইনটা প্রডিউস করা হয়েছিল, সেই কালো জায়গাগুলো থেকে কি হবে? আমার কালারটা উঠে যাবে, বা কালো জায়গাগুলো থেকে আমার যে কেমিক্যালটা সেটা উঠে যাবে, যার ফলে তখন ডিজাইনটা কিরকম হবে? এরকম ডিজাইনের ভিতরে পুরোটাই ব্লক, মাঝে মাঝে এরকম এরকম রে গুলো ফাঁকা, এটা স্কিন হয়ে গেল। তখন আমরা এর উপর দিয়ে যখন পিগমেন্ট টানবো, তখন সেই ফাঁকা জায়গাগুলো দিয়ে শুধু পিগমেন্টটা বেরোবে। So remove the color texture from the design and by water spraying, cleaning and drying. তাহলে কি হচ্ছে? মেশ ফেব্রিক ইজ টাইট উইথ দ্য ফ্রেম। প্রথমে ফ্রেমের সাথে টাইট করে বাঁধতে হবে, তারপর পুরো ফেব্রিক স্যাম্পলটাতে কেমিক্যাল অটোসল এবং পটাশিয়াম ডাইক্রোমেট দিতে হবে মেশ ফেব্রিকটাতে, সুন্দর করে ইভেন করে মেশিনের সাহায্যে দেওয়া যায়, হাত দিয়েও দেওয়া যায়। তারপর সেটাকে ড্রাই করব প্রায় 8 মিনিটের মতো। তারপর আমাদের যে ডিজাইন পেপার সেটা আমরা এর পিছনে দিব। ডিজাইন পেপারটা পিছনে দিলে এরপর আমরা লাইট পাস করব, যে ডিজাইনটা তৈরি করা হবে সেটা দিয়ে আলো পাস হবে না, ফলে তাহলে বাকি সব জায়গাগুলো দিয়ে আলো পাস হবে, ফলে সেই জায়গার কেমিক্যাল গুলো শুকাবে না। যে জায়গায় আলো পাস হবে সেগুলো শুকিয়ে যাবে, কিউর হয়ে যাবে, রিঅ্যাকশন করবে, কিন্তু যে জায়গায় আলো পাস হবে না সেগুলো শুকাবে না, রিঅ্যাকশন করবে না, যার কারণে সেই জায়গাগুলো যখন ওয়াটার স্প্রে করব সেগুলো উঠে চলে যাবে। ওকে, তারপর ক্লিন করে আমার মেশটাকে ড্রাই করতে হবে। ওকে, এটা ছিল আমাদের স্কিন প্রিপারেশন প্রসিডিউর। আমি এখন ধাপগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আমাদের যে আমরা যে স্কিনটা তৈরি করছি সেটা একটা উডেন ফ্রেমে অথবা লোহার ফ্রেমে টাইট করে বাঁধছি। বাঁধার পর সেখানে আমরা কি করছি? আমাদের যে কেমিক্যাল গুলি আছে, অটোসল অর্থাৎ প্রিন্টিং কেমিক্যাল প্রস্তুত অটোসল, এবং সেগুলো অ্যাপ্লাই করার পর সেটাকে শুকাচ্ছি মোটামুটি। তাহলে এটা পুরোটা শুকিয়ে গেল। ওকে, এরপর আমরা যে ডিজাইনটা প্রডিউস করব সেটা হচ্ছে এরকম প্রিন্টার থেকে প্রিন্ট দেওয়া হয়, কিন্তু কালিগুলার বিশেষত্ব হলো ইম্পারমিয়েবলিং, অর্থাৎ এটার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারবে না। ওকে, তারপর আমরা কি করছি? যে দেখো, এটা আসলে এটার পরে না, এটার পরে এটা। তো এরপরে আমরা কি করছি? এই যে ডিজাইনটাকে এইভাবে ঠিক বসিয়ে দিচ্ছি।
তো বসিয়ে দেওয়ার পর যখন নিচ থেকে আলো দিচ্ছি, তো দেখো, তো এই যে জায়গায় ব্লকগুলো, এগুলো দিয়ে কিন্তু আলো আসবে না, তাহলে বাকি জায়গাগুলো আলো আসবে, তাহলে সেই জায়গাগুলো কিউর হবে, বাকি জায়গাগুলো তাহলে কিউর হবে না। তো তখন আমরা কি করি, তারপর কিউরিং করার পর মানে কিউর হয়ে যাওয়ার পর ওয়াশ করে নেই, ওয়াশ করে ড্রাই করে নিই। একটা ছবি এদিক সেদিক হয়ে গেছে, এটা এখানে প্লেসমেন্টটা হবে। ওকে, তাহলে হোপফুলি আমাদের প্রথমে কি করতে হবে বোঝা গেছে। প্রথমে আমাদের যে স্কিনটা পলিস্টার মেশটাকে টাইট করে বাঁধতে হবে একটা ফ্রেমে, তারপরে সেখানে পুরো ফেব্রিকটাকে আমাদের কেমিক্যাল অ্যাপ্লাই করব। ওকে, কেমিক্যাল অ্যাপ্লাই করার পর আমাদের যে নেগেটিভটা আছে সেটা এর পিছনে দিয়ে দিব, এই ফ্রেমটার পিছনে দিয়ে দিব। দেওয়ার পর নিচ থেকে আলো দিব। তাহলে আলো দিলে কি হবে, যে জায়গাগুলো কালো আছে সেগুলো দিয়ে আলো বেরোবে না, বাকি যে জায়গাগুলো সাদা আছে সেগুলো দিয়ে আলো বেরোবে। তাহলে বাকি জায়গাগুলো শুকিয়ে যাবে, তাহলে বাকি জায়গাগুলো শুকিয়ে যাবে, কিন্তু যে জায়গায় আলো বেরোচ্ছে না সেই জায়গাগুলো শুকাবে না, সেখানে ওয়াটার স্প্রে করলে চলে যাবে। তাহলে এরকম পরবর্তীতে তখন কি হবে, শুধুমাত্র যে যে জায়গাগুলোতে আলো পাস হয়নি শেষের জায়গাগুলো ফাঁকা থাকবে। ওকে, তারপর সেটাকে ওয়াশ করে এই ধরনের স্কিন প্রিপারেশন করা হয়। আমি চেষ্টা করব ক্লাসের শেষে স্কিন প্রিপারেশনের ভিডিও দেখানোর জন্য। ওকে, সেটা ছিল আমাদের স্কিন প্রিপারেশন। হোপফুলি বোঝা গেছে, তারপর আরো বুঝতে হবে, পরবর্তীতে দেখি ডিসকাশনের কোনো সুযোগ থাকে কিনা। ওকে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য অ্যামাউন্ট অফ প্রিন্ট পেজ পাসিং থ্রু দ্য স্ক্রিন, অর্থাৎ কোন কোন ফ্যাক্টরস গুলো আসলে প্রিন্ট পেজকে পাস হবে কি হবে না। মনে করো আমাদের যে স্ক্রিনটা আমরা তৈরি করলাম, সেই স্ক্রিনের ভিতর দিয়ে আমার প্রিন্ট পেজ যেটা আমি গলিয়েছি সেটা পাস হবে কিনা। তবে সেটা পাস হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে এখানে যে ফাঁকা জায়গা আছে একটা ইয়ান থেকে আরেকটা ইয়ানের ভিতরে, সেই থ্রেড বা ফাঁকা জায়গাটা সেটার উপর ডিপেন্ড করছে। সো দ্য মেশ অর থ্রেড পার ইঞ্চি বলা হতো, অথবা রাস্টার থ্রেড পার সেন্টিমিটার। যে মেশ বলা হচ্ছে তখন যেটাকে, যখন এটা থ্রেড পার ইঞ্চি বলা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে মেশ। রাস্টার বলা হচ্ছে কখন, যখন এটা thread per centimeter. Okay, so generally a coarse mesh allows more parts to the finer one. Okay, the fraction of open area in the skin fabric, অর্থাৎ একটা ওয়ার্প থেকে আরেকটা ওয়ার্প এবং একটা ওয়ার্প থেকে আরেকটা, অর্থাৎ এই জায়গাটুকু কতটুকু, এই জায়গাটুকু কতটুকু। the fraction of open area of a fabric, the hardness of cross section of the squeeze blade. squeeze blade কোনটা, যেটা আমরা স্কিনের উপরে টানবো সেটাকে স্কুইচ ব্লেড বলছি। কত শক্ত সেটা সাধারণত একটু সফট হয়ে থাকে। হার্ডনেস অফ দা প্রিন্টিং টেবিল, যে টেবিলে আমরা প্রিন্ট করব সেই টেবিলে কিন্তু সরাসরি কাঠের উপর করা হয় না, সেখানে লাইট সামথিং নরম কিছু দেওয়া হয়, যেমন সেটা রাবার বা জাতীয় কোনো কিছু হবে, তারপরে কিন্তু স্যাম্পলটাকে আমরা ফিট করি। ওকে, ভিসকোসিটি অফ দ্য প্রিন্ট পেস্ট, প্রিন্ট পেস্টের ভিসকোসিটি বলতে বোঝাচ্ছে গাঢ়ত্ব, অর্থাৎ এটা কতখানি গাঢ় নাকি ঘন, পাতলা নাকি, অর্থাৎ আমরা মধু যে খেয়েছি, মধু হাত দিয়ে উঠালে কি হয় যে আসলে গাঢ় হয়, গাঢ় তো বুঝি আমরা, হ্যাঁ, যে এটাকে আমরা বলতেছি ভিসকোসিটি, যে একটার সাথে আরেকটা লেগে থাকার প্রবণতা। তো এই ভিসকোসিটি যত বেশি হবে ততই ভালো, আবার খুব বেশি হয়ে গেলে সেটা প্রবলেম, সেটা দিয়ে আবার প্রিন্ট হবে না, অর্থাৎ পাস হবে না। ওকে, তারপরে যদি আমরা দেখি যে নাম্বার অফ স্কুইজ স্ট্রোক, কতগুলো টান দিতেছি, 1 2, কতগুলো টান দিতেছি স্কুইজ ব্লেড দিয়ে। দ্য স্কুইজ অ্যাঙ্গেল এন্ড প্রেসার, একই সাথে কত কোন কোণে আমরা ধরতেছি সেটাকে, স্কুইজ অ্যাঙ্গেল এন্ড একই সাথে প্রেসার। দ্য স্পিড অফ দ্য স্কুইজ স্ট্রোকস এটসেট্রা, কত জোরে টানতেছি এটাও কিন্তু ডিপেন্ড করছে। সো ফ্যাক্টরস এফেক্টিং দ্য অ্যামাউন্ট অফ প্রিন্ট পেস্ট পাসিং থ্রু দ্য স্ক্রিন, স্ক্রিনের ভিতর দিয়ে কতগুলো প্রিন্ট পেস্ট পাস হবে সেটা ডিপেন্ড করছে। দ্য ফ্র্যাকশন অফ দ্য ওপেন এরিয়া অফ দ্য ফেব্রিক, অবশ্যই ফেব্রিকের ভিতরে কতটুকু পাস আছে, মানে কতটুকু ফাঁকা জায়গা আছে। তোমরা এরকম হয়তো অনেক সময় দেখেছো যে দুটো গামছা, একটা গামছার ভিতর দিয়ে পানি সহজে পাস হয়, আরেকটার ভিতর দিয়ে হচ্ছে না, হ্যাঁ। ওকে, দ্য হার্ডনেস অফ দ্য ক্রস সেকশন অফ দ্য স্কুইজ ব্লেড, যেটা দিয়ে টানবো সেটার হার্ডনেসটা কিরকম, হার্ডনেস অফ দ্য প্রিন্টিং টেবিল, ভিসকোসিটি অফ দ্য প্রিন্ট পেস্ট, নাম্বার অফ স্কুইজ স্ট্রোক, স্কুইজ অ্যাঙ্গেল এন্ড স্পিড অফ দ্য স্কুইজ স্ট্রোক এটসেট্রা। ওকে, তো এই বিষয়গুলো সাধারণত ডিপেন্ড করছে, এই বিষয়গুলো প্রয়োজন হচ্ছে কখন, বিষয়ের উপর, কিসে, পাসিং থ্রু দ্য স্কিন ফ্যাক্টরস এর উপর। ওকে, ক্লাসিফিকেশন অফ স্ক্রিন প্রিন্টিং, আমরা যদি সিম্পলি ভাগ করতে চাই তো দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথমত প্রাথমিকভাবে ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং এবং রোটারি স্ক্রিন প্রিন্টিং। ওকে, ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিংটা যেটা আমরা ছবিটা দেখলাম সেটা ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং এরকম, আর রোটারি স্ক্রিন প্রিন্টিংটা হচ্ছে একটা টিউবের মতো, একটা পাইপের মতো, যখন স্ক্রিনটা, সেটাকে রোটারি স্ক্রিন, অর্থাৎ রোটারি স্ক্রিন প্রিন্টিং এ সেটা ব্যবহৃত হয়।
ওকে, তো পার্ল স্ক্রিন প্রিন্টিং আবার কত প্রকার, যে আমরা দেখতেছি তিন প্রকার। একটা হচ্ছে হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, যেটা সচরাচর সব ক্ষেত্রে ইউজ হয়। সেমি অটোমেটিক স্ক্রিন প্রিন্টিং, যে ফুললি নয় বাট অটোমেটিক। এন্ড ফুললি অটোমেটিক স্ক্রিন প্রিন্টিং, অর্থাৎ এখানে কিছুই করতে হচ্ছে না, এটা ফুলি অটোমেটিক, একাই চলছে স্ক্রিনটা, একাই উঠানামা করছে, প্রিন্ট হচ্ছে। এবং রোটারি স্ক্রিন প্রিন্টিং, রোটারি স্ক্রিন প্রিন্টিং দুই প্রকার, লেকর এবং গ্যালভান স্ক্রিন প্রিন্টিং, সেগুলো সম্পর্কে আমরা জানবো। লেটস স্টার্ট। আমরা যদি পরের স্লাইড দেখি, তো প্রথমে ডিফারেন্স বিটুইন রোটারি এন্ড ফ্ল্যাট স্ক্রিন জেনে নেওয়া দরকার, যে কি কি আসলে পার্থক্য রয়েছে। আমরা একটু যদি দেখি, রোটারি স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে রোটারি স্ক্রিন রোটেট অর মুভেবল, যে রোটারি স্ক্রিনটা সাধারণত পাইপের মতো, হ্যাঁ পাইপের মতো, তাহলে সেটা কি সাধারণত ঘুরে। হ্যাঁ, ফ্ল্যাট স্ক্রিন মুভস আপস এন্ড ডাউন, এটা ঘুরে, পাইপের মতো ঘুরবে, চাকার মতো ঘুরবে, এটা কি আপস এন্ড ডাউন, একবার উঠাবো তারপর আবার প্রিন্ট করব, আবার উঠাবো আবার প্রিন্ট করব, তাই না? আমরা যখন ইয়ের ক্ষেত্রে যাব, যে স্ক্রিনের ক্ষেত্রে যাব, তখন কি একবার উঠাবো তারপর ডাইং করব, ইয়া করব, প্রিন্ট করব, আবার উঠাবো আবার প্রিন্ট করব, যেটা ফ্ল্যাট স্ক্রিনের ক্ষেত্রে যে এরকম ডিজাইন আছে, এটা উঠাবো প্রিন্ট করব, উঠাবো প্রিন্ট করব। সো রোলার ইজ ইউজড, এখানে স্কুইজ ইজ ইউজড, এখানে সাধারণত আমরা এরকম একটা বেড ইউজ করি, আর এখানে সাধারণত রোলার গুলি থাকে। ওকে, তারপরে বলা হচ্ছে যে লার্জ ফেব্রিক প্রিন্টেড ইন রোটারি প্রিন্টিং অ্যাবাউট 67 ডায়া পর্যন্ত প্রিন্ট করা যায়, যদিও সেটা মেশিন ক্যাপাসিটির উপর নির্ভর করে। স্মল ফেব্রিক উইথ 40 থেকে 50 ইঞ্চি, সেটা হয় সাধারণত। আমরা মনে করি একটা টি শার্ট, একটা টি শার্টের উপরে প্রিন্ট করব, আর এটা মনে করে একটা বিছানার চাদর প্রিন্ট করব, সেই ক্ষেত্রে রোটারি প্রিন্টিং। 15 থেকে 14 থেকে 15 কালার প্রিন্ট করা যায়, 4 থেকে 8 কালার প্রিন্ট করা যায়, 4 থেকে 8 কালারেরও বেশি যাবে, অর্থাৎ যতগুলো কালার 15-16টা কালার হলে 15-16টা এরকম স্ক্রিন করতে হবে, তবে সেই ক্ষেত্রে সেটা ইমেজগুলি হেভিজিবি এবং সেই ক্ষেত্রে একটু ডিস্টরশন হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, প্রোডাকশন ইজ 3 টাইমস হায়ার দ্যান দ্য ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং, অবশ্যই যেহেতু এটা রোলার এবং অনেকটা 67 ইঞ্চি ডাই একসাথে, আর এখানে কোথায় 40 থেকে 50, সো লেস প্রোডাকশন, less time required, more time required, more advanced in the flat screen than more advanced than flat screen printing, older than rotary screen printing. Okay, তাহলে এই ছিল আমাদের রোটারি স্ক্রিন এবং ফ্ল্যাট স্ক্রিনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি ফ্ল্যাট স্ক্রিন যখন, যেটাকে আমরা বলতেছি রোটারি, যখন সেটা রোটারি পাইপের মতো, ফ্ল্যাট যখন সেটা ফ্ল্যাট, যে প্রিপারেশনটা আমরা দেখলাম সেটাই ফ্ল্যাট স্ক্রিন প্রিপারেশন ছিল। ওকে, পরবর্তী যে লেকচার, সেটা সরি স্লাইড, সেটা হচ্ছে যে তাহলে সেই ক্লাসিফিকেশন আমরা চলে যাই, যে আমাদের প্রথমেই চলে আসতেছে হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং। হ্যান্ড শব্দটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে প্রিন্টিংটা হবে সেটা হ্যান্ডের সাহায্যে করব, বা হ্যান্ড স্ক্রিন। ওকে, হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং is to be considered a craft rather than a working method. The fabric is fixed on a blanket or black gray printing table where the screen are put on. Normally, another skin is needed for each color and eventually drawing. The print paste is spread across the skin printing with a rubber squeeze blade and facing the force paste through the screen, and the manual method is causes irregularities. তো এখানে মনে করো এটা একটা স্কিন, আমরা যেটা দেখেছি, তো স্কিনে এরকম একটা ডিজাইন আছে, তো এটা প্রডিউস করার জন্য কি যতগুলো কালার ততগুলো স্কিন আমরা সাধারণত ইউজ করি, এবং উপরে পিগমেন্ট দিয়ে একটা রাবার স্কুইজিং দিয়ে টানি। ওকে, তো এটার জন্য কি কি হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং এর জন্য প্রিন্টিং টেবিল লাগবে একটা, যেটার উপরে আমরা সাধারণত যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি ট্যুর মুড়ে যাই, যখন গেঞ্জি টেঞ্জি বানাই, সেই ক্ষেত্রে এটা হয়ে থাকে। স্কিন 1 থেকে 3 কালার, ব্যাট অন প্রিন্টিং টেবিল, ব্যাক গ্রে, অর্থাৎ ফেব্রিকের নিচে একটা দিতে হবে, নালে লেগে যাবে। ফেব্রিক টু বি প্রিন্টেড, স্কুইজ করতে হবে, ড্রাইং সিস্টেম আন্ডার টেবিল, হ্যান্ড ওয়াশিং এন্ড ট্যাঙ্ক অর নো ওয়াশিং। তাহলে এটা ছিল আমাদের হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, অর্থাৎ হাতের সাহায্যে যেখানে প্রিন্টিংটা করব সেটাকে আমরা হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং বলছি। প্রিন্টিং প্রসিডিউরটা কি হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং এর? প্রিন্টিং প্রসিডিউরটা ভেরি সিম্পল, আমি বলি যে একটা টেবিলের উপর প্রথমে ইয়ে করতে হবে, একটা টেবিলের উপর আমরা প্রথমে আমার টেবিল প্রিপারেশন করে দিব, স্যাম্পলটাকে এখানে বসাবো, তারপর স্ক্রিনটাকে বসাবো, স্ক্রিনটাকে বসিয়ে এখানে পিগমেন্ট দিয়ে আমার নির্দিষ্ট ডিজাইনটাকে টানবো। এটা হচ্ছে প্রিন্টিং প্রসিডিউর। আমরা দেখি একটু ফুল ডিটেইলস। বলা আছে প্রিন্টিং ইজ ক্যারিড আউট অন ফ্ল্যাট সলিড স্টেবল কভার উইথ লেয়ার resilient and fat washable blanket. Okay, so fabric moves shrink, avoidable mountain resistance and pattern. The fabric to be printed laid on the table, stuck and blanket directly with water soluble adhesive.
and alternative fabric combined with black gray, নিচে একটা black supporting fabric দিয়ে দেওয়া যেতে পারে. Before printing, the screen must be positioned carefully on the fabric and the area of the printed by the screen must be fixed exactly. আমরা একটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, যতবার তোমরা হয়তো ইয়েতে গিয়েছিলে ফ্যাক্টরি ভিজিটে, সেখানে দেখেছো যতবার আর আমরা প্রিন্টিং স্ক্রিনটা বসাচ্ছি, একটা জিনিস লক্ষণীয় যে সেই প্রিন্টিং স্ক্রিনটা কিন্তু যতগুলাই স্ক্রিন আছে একটা কালারের জন্য বা একটা ডিজাইনের জন্য সবগুলো একই সাইজের এবং একই জায়গাতে অর্থাৎ পজিশনে বসানো হচ্ছে। তো এটা না হলে যেটা হবে আসলে আমার ডিজাইনটা প্রডিউস হবে না। মনে করো এটা একটা 5, তো 5-এর উপরের টুকু সাধারণত লাল আর নিচের টুকু সবুজ, তাহলে আমার এখানে দুটো স্ক্রিন আসবে একই সাইজের, যে এইটুকু একটু আসবে এবং আরেকটা স্ক্রিন আমার এইটুকু আসবে, যে এইটুকু আসবে। তাহলে কি দুটো স্ক্রিন যখন আমি ফেব্রিকে প্রিন্ট করব একই জায়গায় বসিয়ে প্রিন্ট করতে হবে, তাহলে এই 5টা আমার কমপ্লিট হবে, আদারওয়াইজ কিন্তু এই 5টা কমপ্লিট হবে না, এদিক সেদিক হয়ে যাবে। And the printing process contained facing viscous print paste through the open areas of the skin and flexible synthetic rubber squeeze এর সাহায্যে আমরা কি করব, স্কুইজ করব। So the rubber blade containing in wooden or metal support and drawn steady across the angle 45 degree pressure, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সাধারণত আমাদের যে স্কুইজারটা আছে সেটা টানবো সামনে থেকে পিছনে, সামনে থেকে পিছনে। ওকে, পিছন থেকে সামনে আবার করা যাবে, বাট করলে আমাদের ডিজাইনটা হ্যাম্পার হওয়ার সমস্যা থাকে। সো টু স্ট্রোক অফ দ্য স্কুইজিং বেটার রেজাল্ট, সো ইভেন 4 প্রিন্ট স্ট্রোকস আর অলসো ডান, অর্থাৎ 4 বার, একবার টানলাম, 2, 3, 4, 4 বার টানলে সাধারণত ভালো ফলাফল আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা স্ট্রোক বলছি। ওকে, 1 মিনিট সময় আছে, কেটে গেলে আবার জয়েন করো। অ্যাডভান্টেজ অফ দ্য হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং and disadvantage of the hand screen printing. Advantage টা কি, less investment cost, no necessary indenture, multiple color design can be produced, less floor space required, is suitable for small production. তোমরা যারা উদ্যোক্তা হতে চাও বা এই ধরনের ব্যবসা করতে চাও, নিজে একটা স্ক্রিন প্রিন্টিং স্ক্রিন মেশিন নিয়ে একটা ট্রায়াল লাগবে, বসে যেতে পারো বিভিন্ন ইউনিভার্সিটির সামনে, বা বিভিন্ন ইউনিভার্সিটি প্রতি বছর যে ট্যুরে যায় সেই অর্ডার গুলো ধরতে পারো ইত্যাদি। ডিসঅ্যাডভান্টেজটা কি, স্লো প্রোডাকশন, স্মল স্কেল প্রোডাকশন, লেবার intensity is large, fastness properties are not international standard and difficult to maintain the even penetration of the print paste. ওকে, এগুলো হচ্ছে সমস্যা। 1 মিনিট আছে, কেটে গেলে আবার জয়েন করবে। নাও সেমি অটোমেটিক ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং, যেটা বলছিলাম যে সেমি অটোমেটিক ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং in the squeeze is moved across the screen mechanically, yet an impossible to reach the considerable speed working with this method. আমরা একটু আগে হাতে টানছিলাম স্কুইজিংটা, এখন ফুল সেমি অটোমেটিক মেশিনে যে স্কুইজিংটা হবে সেটা সাধারণত আমরা ইয়েতে টানবো, হাতে নয়, মেকানিক্যালি স্কুইজটা করব। সো এটাকে আমরা সেজন্য সেমি অটোমেটিক বলছি। বলা আছে স্ক্রিন প্রিন্টিং ভেরিয়াস কালার are applied on the after another with travel for drying, and application with shorter intervals is known as the wet one wet method. Okay, সেমি অটোমেটিক। সো ফুলি অটোমেটিকটা কি, তাহলে সেমি অটোমেটিকের আপডেট ভার্সন, অর্থাৎ পুরোটাই এখানে যতগুলো, এখানে যদি কোনো কিছু হাতে করতে হয় তাহলে সেখানে সেটাও লাগবে না। বলা হচ্ছে দ্য মেশিন কনসিস্ট এ ফেব্রিক ফিট ইউনিট এন্ড ইনলেস